এসআইআর নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। এসআইআর প্রক্রিয়া নজরদারিতে আরো 3 অফিসার, রাজ্যে 3 অফিসার পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আরো ডিটেইল আপডেট নেব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নজিরবিহীন সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। তার কারণ রাজ্যে যখন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চলছে সেই সময় 3 জন আধিকারিককে পাঠানো হচ্ছে শুধুমাত্র স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের ওপর কাজের নজরদারি করার জন্য। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এই 3 জন আধিকারিক কাজ করলেও যেটা জানা যাচ্ছে তারা রাজ্যের কোনো আধিকারিক নয়, অন্যান্য রাজ্যের আধিকারিক, এবং তারা এখানে এসে মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এসে খতিয়ে দেখবেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে কিভাবে এ রাজ্যে এসআইআর হচ্ছে, কখন পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই 3 জন আধিকারিককে, যখন এ রাজ্যে এসআইআর হতে চলল প্রায় 21 দিন হয়ে গেছে। বর্তমানে এসআইআর ফর্ম ডিজিটাইজেশন এবং আপলোডিং এর কাজ চলছে বিভিন্ন জেলায় জেলায়। আগামী 4 তারিখ পর্যন্ত সেই কাজ হবে, তারপর 9 তারিখ ড্রাফট রোল প্রকাশ করবে নির্বাচন কমিশন। ঠিক তখনই জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জন আধিকারিকের নাম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো হচ্ছে। আর একে ঘিরেই বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রথমত, জাতীয় নির্বাচন কমিশনের তরফে সরাসরি 3 জন আধিকারিককে নিয়োগ করে দেওয়া হলো, যেখানে একজন প্রিন্সিপাল সেক্রেটারি, একজন সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি, 3 পর্যায়ের আধিকারিকদের। ফলত কি কারণে এদেরকে নিয়োগ করা হলো? এরা কি শুধুমাত্র নজরদারির কাজই করবে, নাকি জেলায় জেলায় জেলা শাসকদের সঙ্গে গিয়েও স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে পর্যালোচনা বৈঠক করবে? তুমি দেখেছো ইতিমধ্যেই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের নেতৃত্বে বারে বারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রতিনিধি দল এসেছে, এসআইআর এর রিভিউ করেছে। কিন্তু এই যে 3 জন আধিকারিকের নাম পাঠানো হলো, তারা এবার এখানে বসেই, অর্থাৎ রাজ্যের সিও দপ্তরে বসেই প্রতিনিয়ত এসআইআর এর কাজের উপর নজরদারি করবেন, এবং যাকে কেন্দ্র করেই রাজ্য প্রশাসনের একাংশ প্রশ্ন তুলছে। বেশ, আর জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি করেছিলেন বিজেপির অমিত মালব্য। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि एईआरओज और ईआरओज एसडीओ लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें, और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। বিএলও মৃত্যুতে কমিশনের দ্বারস্থ মৃত বিএলওর স্বামী। 8ই নভেম্বর মেমারিতে মৃত্যু হয় নমিতা হাসদার। অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু বলে দাবি পরিবারের। বিএলও অধিকার রক্ষা মঞ্চে ধর্নায় যোগ স্বামীর। আরো বিস্তারিত জানাতে পারবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বিএলও মৃত্যুতে এবার কমিশনে দ্বারস্থ বিএলওর স্বামী। 8ই নভেম্বরের এই ঘটনা। একেবারে 8 তারিখে মেমারি 2 এর, পূর্ব বর্ধমানের মেমারি, সেই মেমারি 2 এর বিএলও নমিতা হাসদার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছিল ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরেই তার পরিবারের তরফে অভিযোগ তোলা হয় যে এই মৃত্যুর কারণ আদতে যেরকমভাবে অমানসিক চাপ তার উপর রয়েছে, সেই চাপের কারণেই তার ব্রেন স্ট্রোক হয়েছে, তেমনটা কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। এবং তারপরেও তারা দাবি তোলেন যে এই গোটা ঘটনার জন্য যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে কমিশনকে দায়িত্ব নিতে হবে এবং কমিশনকে এর ক্ষতিপূরণ দিতে হবে, তেমনটাই কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। আজকে দুপুরবেলা যে ছবি আমরা দেখতে পেলাম, বিএলও অধিকার মঞ্চের যে ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চে নমিতা হাসদার স্বামী তিনি নিজে উপস্থিত হন, এবং সেখান থেকেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তিনি দেখা করতে যাবেন বলে জানান।
এবং কিছুক্ষণ আগে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তিনি কিন্তু প্রবেশ করেছেন। সঙ্গে অবশ্যই এই যে ধর্ণামঞ্চ, সেই ধর্ণামঞ্চ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত ছোট একটি মিছিল করে সঙ্গে আরও অন্যান্য যারা বিএলওরা ছিলেন তারাও আসেন এবং 4 জনের একটি প্রতিনিধি দল বিএলওদের সঙ্গে নমিতা হাসদার স্বামী, তারা এই মোট 4 জন তারা এই নির্বাচন কমিশনের দপ্তরে তারা প্রবেশ করেন। এখন ভেতরে আলোচনা চলছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলে কি সমাধান সূত্র বেরোয় সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর রয়েছে। একেবারে অবশ্যই নজর থাকবে সান্নিক। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে, বিএলওর দিন নিয়ে যাবে। আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। আমাদের একটা অমানসিক চাপ দেওয়া হলো যে এই তারিখের মধ্যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করে দেবে। আমরা প্রথমে এতটা প্রস্তুত ছিলাম না, কারণ এই এসআইআর সম্বন্ধে আমাদের কারোই কোনো সঠিক অভিজ্ঞতা নেই। আর যে ট্রেনিং, যেভাবে ট্রেনিং আমি লিখিতভাবে বলে দিতে পারি, যারা ট্রেনিং দিয়েছে তারা কতটা নিজেরা সবটা জানে। দ্বিতীয়ত হলো অ্যাপ, যে অ্যাপ প্রতিনিয়ত আজ থেকে এখনো পর্যন্ত টিল নাও কতবার ভার্সন চেঞ্জ হয়েছে সেটা আমি জানি না। ওপরওয়ালার থেকে কোথা থেকে এত ভার্সন চেঞ্জ করে যদি অ্যাপটাই সুষ্ঠুভাবে না হয় তাহলে কাজটা কিভাবে করব? এসআইআর নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। এসআইআর প্রক্রিয়া নজরদারিতে আরো 3 অফিসার, রাজ্যে 3 অফিসার পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আরো ডিটেইল আপডেট নেব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নজিরবিহীন সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। তার কারণ রাজ্যে যখন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চলছে সেই সময় 3 জন আধিকারিককে পাঠানো হচ্ছে শুধুমাত্র স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের ওপর কাজের নজরদারি করার জন্য। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এই 3 জন আধিকারিক কাজ করলেও যেটা জানা যাচ্ছে তারা রাজ্যের কোনো আধিকারিক নয়, অন্যান্য রাজ্যের আধিকারিক, এবং তারা এখানে এসে মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এসে খতিয়ে দেখবেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে কিভাবে এ রাজ্যে এসআইআর হচ্ছে, কখন পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জন আধিকারিককে, যখন এ রাজ্যে এসআইআর হতে চললো প্রায় 21 দিন হয়ে গেছে। বর্তমানে এসআইআর ফর্ম ডিজিটাইজেশন এবং আপলোডিং এর কাজ চলছে বিভিন্ন জেলায় জেলায়। আগামী 4 তারিখ পর্যন্ত সেই কাজ হবে, তারপর 9 তারিখ ড্রাফট রোল প্রকাশ করবে নির্বাচন কমিশন। ঠিক তখনই জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জন আধিকারিকের নাম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো হচ্ছে। আর একে ঘিরেই বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রথমত, জাতীয় নির্বাচন কমিশনের তরফে সরাসরি 3 জন আধিকারিককে নিয়োগ করে দেওয়া হলো, যেখানে একজন প্রিন্সিপাল সেক্রেটারি, একজন সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারি, 3 পর্যায়ের আধিকারিকদের। ফলত কি কারণে এদেরকে নিয়োগ করা হলো? এরা কি শুধুমাত্র নজরদারির কাজই করবে, নাকি জেলায় জেলায় জেলা শাসকদের সঙ্গে গিয়েও স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে পর্যালোচনা বৈঠক করবে? তুমি দেখেছো ইতিমধ্যেই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারের নেতৃত্বে বারে বারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রতিনিধি দল এসেছে, এসআইআর এর রিভিউ করেছে। কিন্তু এই যে 3 জন আধিকারিকের নাম পাঠানো হলো, তারা এবার এখানে বসেই, অর্থাৎ রাজ্যের সিও দপ্তরে বসেই প্রতিনিয়ত এসআইআর এর কাজের উপর নজরদারি করবেন, এবং যাকে কেন্দ্র করেই রাজ্য প্রশাসনের একাংশ প্রশ্ন তুলছে। বেশ, আর জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি করেছিলেন বিজেপির অমিত মালব্য। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें, और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে।
বিএলও মৃত্যুতে কমিশনের দ্বারস্থ মৃত বিএলওর স্বামী। 8ই নভেম্বর মেমারিতে মৃত্যু হয় নমিতা হাসদার। অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু বলে দাবি পরিবারের। বিএলও অধিকার রক্ষা মঞ্চে ধর্নায় যোগ স্বামীর। আরো বিস্তারিত জানাতে পারবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বিএলও মৃত্যুতে এবার কমিশনে দ্বারস্থ বিএলওর স্বামী। 8ই নভেম্বরের এই ঘটনা। একেবারে 8 তারিখে মেমারি 2 এর পূর্ব বর্ধমানের মেমারি, সেই মেমারি 2 এর বিএলও নমিতা হাসদার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছিল ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরেই তার পরিবারের তরফে অভিযোগ তোলা হয় যে এই মৃত্যুর কারণ আদতে যেরকমভাবে অমানসিক চাপ তার উপর রয়েছে, সেই চাপের কারণেই তার ব্রেন স্ট্রোক হয়েছে, তেমনটা কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। এবং তারপরেও তারা দাবি তোলেন যে এই গোটা ঘটনার জন্য যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে কমিশনকে দায়িত্ব নিতে হবে এবং কমিশনকে এর ক্ষতিপূরণ দিতে হবে, তেমনটাই কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। আজকে দুপুরবেলা যে ছবি আমরা দেখতে পেলাম, বিএলও অধিকার মঞ্চের যে ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চে নমিতা হাসদার স্বামী তিনি নিজে উপস্থিত হন এবং সেখান থেকেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তিনি দেখা করতে যাবেন বলে জানান এবং কিছুক্ষণ আগে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তিনি কিন্তু প্রবেশ করেছেন। সঙ্গে অবশ্যই এই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত ছোট একটি মিছিল করে সঙ্গে আরও অন্যান্য যারা বিএলওরা ছিলেন তারাও আসেন এবং 4 জনের একটি প্রতিনিধি দল বিএলওদের সঙ্গে নমিতা হাসদার স্বামী, তারা এই মোট 4 জন তারা এই নির্বাচন কমিশনের দপ্তরে তারা প্রবেশ করেন। এখন ভেতরে আলোচনা চলছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলে কি সমাধান সূত্র বেরোয় সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর রয়েছে। একেবারে অবশ্যই নজর থাকবে সান্নিক। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে। বিএলওর দিন নিয়ে যাবে, আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। আমাদের একটা অমানসিক চাপ দেওয়া হলো যে এই তারিখের মধ্যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করে দিন। আমরা প্রথমে এতটা প্রস্তুত ছিলাম না, কারণ এই এসআইআর সম্বন্ধে আমাদের কারোই কোনো সঠিক অভিজ্ঞতা নেই। আর যে ট্রেনিং, যেভাবে ট্রেনিং আমি লিখিতভাবে বলে দিতে পারি, যারা ট্রেনিং দিয়েছে তারা কতটা নিজেরা সবটা জানে। দ্বিতীয়ত হলো অ্যাপ, যে অ্যাপ প্রতিনিয়ত আজ থেকে এখনো পর্যন্ত টিল নাও কতবার ভার্সন চেঞ্জ হয়েছে সেটা আমি জানি না। ওপরওয়ালার থেকে কোথা থেকে এত ভার্সন চেঞ্জ করে যদি অ্যাপটাই সুষ্ঠুভাবে না হয় তাহলে কাজটা কীভাবে করবো।